আচ্ছা, তো আগের দিনে যেটা হিস্ট্রি পোর্শনের ক্লাস হয়েছিল, মানে সেকেন্ড পেপারের সেকশন এ, যেটা বাংলায় লিখতে হবে, ওই পোর্শন থেকে মোটামুটি আহ, ত্রিপিটকের উপরে যে কোশ্চেন থাকে তার মধ্যে বিনয় পিটকের এটা পড়ানো হয়েছিল। তার যে নোটস যেটা, সেটা আমি পিডিএফ দিয়েছিলাম গ্রুপে। তোমাদের মধ্যে কয়েকজন সেটা লেখাও পাঠিয়েছে লিখে। তো এই জায়গাটার মোটামুটি সিলেবাসের কি কি আছে বিষয়বস্তু, বা সেখান থেকে কীরকম প্রশ্ন আসে, সেটা ফার্স্ট ক্লাসে যখন আমি সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম, বা কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ার যখন বলেছিলাম সেখানে বলেছিলাম। তো এখানে নতুন করে বলার কিছু নেই। আর আগের ক্লাসে মোটামুটি ত্রিপিটক সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেয়া হয়েছিল। আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে সূত্রপিটক। তো আগের দিনে যেটা হয়েছিল সংক্ষেপে বললে, যে বিনয় পিটক কি তার উপরে প্রশ্ন ছিল। তো বিনয় পিটক বেসিক্যালি বিনয় অর্থে বোঝায় পালিতে যে বৌদ্ধ সংঘের যে নিয়মাবলী, যে একজন ভিক্ষু কী করবেন বা কী করবেন না, বা যদি কোনো অপরাধ করে থাকেন তার জন্য কি শাস্তি হতে পারে, এইগুলো। তো তার দীর্ঘ অ্যানালিসিস, মানে বৌদ্ধ সংঘের সংবিধান বলা চলে। এবং বিনয় শব্দটা ইংরাজিতে এই জন্য ট্রান্সলেট করা হয় ডিসিপ্লিন বলে। বিনয় পিটকের যে অনুবাদ আছে আইভি অর্নারের, সেটার আহ, নাম রাখা হয়েছে দ্য বুক অফ ডিসিপ্লিন। 5টা ভলিউম আছে। তো এর মধ্যে মোটামুটি ওই 3টে ডিভিশন আছে, ওই সূত্র বিভঙ্গ, এদিকে খন্দক এবং পরিবার পাঠ, তার বিষয়বস্তুগুলো মোটামুটি বলা হয়েছিল। এখানে বলা নিষ্প্রয়োজন। তো এখান থেকে একটা জিনিস আরেকবার বলার, সেটা হচ্ছে যে তোমাদের পুরো সিলেবাসটাই মোটামুটি কভার করা হবে, মানে সেকেন্ড পেপারের যে 100 নাম্বার আছে সেকশন এর। তো এখান থেকে তোমাদের কিন্তু পুরোটা পড়তে হবে। প্রত্যেকটা নোট তোমরা, যদি কারোর মনে হয় যে সাজেশন ভিত্তিক পড়াশোনা করবে, যে এটা হয়তো এবারের জন্য ইম্পর্টেন্ট নয় বলে বাদ দিলে, সেটার জন্য আমি জোরাজুরি করব না, কিন্তু প্রত্যেকটা পড়তে হবে, কারণ সাবজেক্টটা নতুন। এবং কেন পড়তে হবে, ধরা যাক তোমরা 2024-এর প্রিপারেশন নিচ্ছ, এখনো 23-এর এক্সাম হয়নি, তাই অ্যাকিউরেট সাজেশনও করা যাবে না। কিন্তু আহ, এই প্রশ্ন থেকে যে 30 নাম্বার যে প্রশ্ন থাকে, 30 নাম্বার প্রশ্ন যদি এই বিনয় পিটকটাই ধরা যাক 2023-এ এসে গেছে, তো 24-এ আসার কথা নয়। কিন্তু বিনয় পিটকের যে এই ভাগগুলো আছে, যেটা ওই পারাজিকা পাচিত্তীয় এবং মহাবর্গ তুল্যবর্গ পরিবার পাঠ, এই জায়গাগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। এবং শর্ট কোশ্চেন মানে যেটা 10 নাম্বার শর্ট কোশ্চেন থাকে ওই, তো ওখানে প্রশ্ন আসতে পারে। আর আরও একটা বিষয়, এই বেসিক আইডিয়াগুলো না রাখলে পড়তে অসুবিধা হবে, কেননা সেকেন্ড পেপারের যে সেকেন্ড হাফ যেটা আছে সেকশন বি, ওখানে টেক্সচুয়াল জিনিসগুলো আছে। মানে এই যে পুরো ত্রিপিটক বা ত্রিপিটক পরবর্তী সাহিত্যেরই, মানে হিস্ট্রি অফ পালি লিটারেচার বললে কি বোঝায়, পালিতে যেসব গ্রন্থ আছে সেগুলো কারা লিখেছে, তার বিষয়বস্তু, এইসব নিয়ে আলোচনা। যেমন বাংলা সাহিত্যের ইতিহাস এইচএসের সময় পড়তে হয়, ক্লাস 11 বা 12-এ থাকে। তো এইগুলো বেসিক আইডিয়া না থাকলে পালি গ্রন্থগুলো যখন পড়া হবে, বা অন্যান্য জায়গাগুলো যে আছে, কিছুটা লিঙ্গুইস্টিক্সের পোর্শন এসে লেখার জায়গাতে এগুলো ঘুরে ফিরে আসবে। যেমন ধর্ম বিনয় বলে একখানা ধর্ম বিনয় এসে আছে একটা, সেখানে গিয়ে ওই ত্রিপিটকের কনসেপশনটা পুরো লাগবে। তো অবশ্যই এগুলো বাড়িতে পড়বে এবং চেষ্টা করবে লিখে দেখানো, মানে যে নোটটা দেয়া হলো সেটা পরের সপ্তাহের মধ্যে লিখে দেখানো। এবার তোমরা যেহেতু অনলাইন ক্লাস করছো, সেক্ষেত্রে ওই লিখে পিডিএফ করে পাঠাতে পারো। আচ্ছা, তো এটা হয়েছিল এইটা, এবং পরের নোটটা আমি বলেছিলাম তোমরা বিষয়বস্তু কি সেটা একবারে পড়ে নিতে পারো। সেটা হচ্ছে এইটা, যে পাতিমোক্ষ দ্য নিউক্লিয়াস অফ বিনয় পিটক বলে একটা প্রশ্ন ছিল। এটাও সিমিলার প্রশ্ন, ওই আগেরটা করলে এটা মোটামুটি লিখে নেওয়া যাবে। আচ্ছা, এরপরের যেটা বিষয় আছে সেটা হচ্ছে সূত্র পিটকের। আচ্ছা, স্যার একটু ইন্টার করছি স্যার। হ্যাঁ স্যার বিনয় পিটক নিয়ে যে নোটটা আছে স্যার, ওখানে একটা জায়গাতে আমার তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে, একটু স্যার ক্লারিফাই করে দেবেন স্যার। বলো কি। স্যার ওখানে একটা লাইন
হুম। স্যার ওই সময়টা যে ঋষিপত্র নিগোদা সেখানে কোনো জায়গার নাম নেই? হ্যাঁ, আহ, বর্তমান যে সারনাথ আছে, সারনাথের নাম হয়তো অনেকে শুনেছ। সারনাথ বিখ্যাত হচ্ছে, ওখানে একটা ধমেক স্তূপ আছে অশোকের নির্মিত। আর একটা গুরুত্বপূর্ণ, আমাদের মানে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভ, ওই অশোক স্তম্ভ ওই সারনাথে পাওয়া গিয়েছিল। তো সারনাথের গুরুত্ব হচ্ছে, উম, মানে ভগবান বুদ্ধ যে বোধিজ্ঞান লাভ করেন সেটা হচ্ছে বুদ্ধগয়াতে। বর্তমান বুদ্ধগয়া মানে মানে বিহারে অবস্থিত। কিন্তু উনি ওখান থেকে ওই সারনাথ যে সেখানে গিয়েছিলেন, গিয়ে প্রথম 5 জন তার শিষ্য হয়েছিল। তো সেই জন্য ওই জায়গাটা বুদ্ধিস্টের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং মানে বৌদ্ধ যে ধর্ম, সেই ধর্মের যে প্রবর্তন হলো, সূচনা হলো, এই অর্থে ওটা বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। তো এই জন্য ওই জায়গাটি বিখ্যাত সারনাথ। তো সারনাথের এখন নাম সারনাথ, কিন্তু বুদ্ধের সময় তার নাম ছিল ওই ঋষিপতন। এবং মৃগদাব শব্দটা মৃগদাব লেখা ছিল নাকি, কথাটা মৃগদাব লিখলে ভালো হতো। যাই হোক, দাব মানে হচ্ছে বন, দাবানল বলে না, মানে বনের আগুন যেটা। আর মৃগ মানে হরিণ। তো হরিণদের জন্য হরিণদের বন বা ইয়ে বলা হয়। তো ওখানে অনেক হরিণ থাকতো, এই জন্য ওটাকে ওই মৃগদাব বলা হয়েছে, মানে মৃগদের উদ্যান এই অর্থে। তো এই হলো, ঋষিপদ হচ্ছে জায়গার নাম। আর বারাণসী হচ্ছে সিটি, যেটা কাশী এবং বারাণসী সমর্থক। কাশী তো সে সময় জনপদ ছিল না, কাশী কোষালঙ্গ মগধ। কাশী মোটামুটি বলা যায় একটা রাজ্যর মতন। সেই রাজ্যের মধ্যে ঋষিপতন জায়গা, তার মধ্যে ওই মৃগদাও একটা উদ্যান। এই এখনো যে সারনাথ যেটা আছে, সেখানে এরকম ওই হরিণ ছাড়া আছে, একটা স্পেস আছে, মানে খাঁচার বাইরে হরিণ রাখা থাকে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? স্যার আমাদের আরেকটা জিজ্ঞাসা করতে। হুম, এগুলো তুমি মানে পার্সোনাল মেসেজ জিজ্ঞাসা করে নিতে পারো ক্লাসের মধ্যে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, মেসেজ করে নিতে পারো। আচ্ছা, সূত্রপিটকের বিষয়টা হচ্ছে যে আহ, বিনয় পিটক থেকে যেমন মোটামুটি একটাই প্রশ্ন থাকে বিনয় পিটকের বিষয়বস্তু নিয়ে, কিন্তু সূত্রপিটক থেকে প্রশ্নগুলো অনেকগুলো আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এই হোয়াট ইজ পঞ্চনিকায় অ্যান্ড রাইট অন এনি ওয়ান নিকায় বলে 2017 এসেছে, 13 এসেছে। এবং আই থিঙ্ক মানে এটা 19-এর পরে আমার আপডেট করা হয়নি, 20, 21, 22, 3 সালেও কিছু এখান থেকে প্রশ্ন হয়তো এসেছে। এটা 6-এ এসেছে, 1-এ এসেছে, ডব্লিউবিসি এসে। তো সূত্রপিটকের বিষয় হচ্ছে যে প্রথমত সূত্রপিটক বলতে বোঝায় সূত্রের সংকলন। বিনয় পিটক যেমন হচ্ছে বিনয়ের সংকলন, বিনয় মানে হচ্ছে ডিসিপ্লিন, বৌদ্ধ সঙ্গে যে নিয়মাবলী সেগুলো। আর সূত্রপিটকের সূত্র বলতে বোঝায়, বাংলা সূত্র হবে, সূত্র বলতে স্পেসিফিক মানে পালি বা বৌদ্ধ ধর্মে বোঝানো হয় বুদ্ধের যে স্পিচগুলো, মানে বুদ্ধ কোনো জায়গায় গিয়ে হয়তো কিছু বললেন, সেটা সংকলন। এটাকে যদি বর্তমান কালের সাপেক্ষে তুলনা করা হয়, ধরো যদি তোমাদের মধ্যে কেউ শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে থাকো, দেখবে কথামৃতের মধ্যে যে কেউ, ওই যিনি লেখক কথামৃতের মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি হয়তো এলেন শ্রীরামকৃষ্ণের কাছে, এসে কথাবার্তা বললেন, সেখানে আলোচনা হচ্ছে, ডিসকাশন হচ্ছে। তো তারই সংকলন। সূত্রগুলো হচ্ছে সেই রকম, মানে এবং প্রায়শই সূত্রগুলো শুরু হচ্ছে যে বুদ্ধের কাছে হয়তো কেউ এলো দেখা করতে, এসে কোনো একটা প্রসঙ্গ উত্থাপন করলো, তখন তিনি তার সাপেক্ষে কিছু বললেন। তো এইরকম হচ্ছে একটা স্পিচ বা ডায়ালগ হিসেবে সূত্র, মানে সূত্র যেগুলো সেগুলো সংকলন। তো তার টোটাল ইয়ে হচ্ছে সূত্রপিটক। এখন ত্রিপিটকের বা বিনয় পিটকের আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে ত্রিপিটক নামটা ওরকম 3টে পিটক বলছে, বা বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, কিন্তু এর ভলিউম অনেক বড়। তো আহ, যেমন পালি টেক্সট সোসাইটির যে এডিশন আছে সেটা হচ্ছে ওই 41টা ভলিউমের ইয়ে আছে। তারপরে আহ, একটা কিং অফ সিয়াম একটা এডিশন আছে, মানে থাইল্যান্ডে তো রাজা আছে,
শ্যাম, যেটা মানে শ্যাম দেশ বলা হয়। তো রাজ সংস্করণ মনে হয় 25 ভলিউমের, তো ওই মোটা মোটা বই আমি দেখেছি। তো বিশাল আকার গ্রন্থ। তো সূত্রপিটক বলতেও কিন্তু ওই একখানা এরকম জিনিস বোঝাচ্ছে না, সূত্রপিটক হচ্ছে মাল্টিপল জিনিসের একটা সংকলন। কীরকম ভাবে? আচ্ছা, সূত্রপিটকের জায়গাটা আমার একটু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কিছুটা দেখাতে হবে, দাঁড়াও। আচ্ছা, সূত্রপিটক বললে আমি একটু বাংলা করেই দিচ্ছি, সূত্র। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে পালি টার্ম এবং বাংলা টার্ম এই দুটো চেষ্টা করবে যে কোনো একটা ইউজ করার। তোমাদের যে নোট দেওয়া হবে সেখানে বাংলা ফরমেশনগুলো থাকবে, মানে সূত্র যা, মানে পালিতে এটা হয় সূত্র। কিভাবে হয় এটা আজ, আগের দিনে কিছুটা ওয়ার্ড চেঞ্জের ক্লাস হয়েছিল, আজকে নেক্সট যেটা ক্লাস হবে সেটাই যুক্তাক্ষরে পরিবর্তনগুলো দেখানো হবে। তো তোমরা চেষ্টা করবে বেঙ্গলি ফর্মগুলো লেখার, পালিগুলো লিখবে না, কেননা পালি শব্দগুলো তোমাদের ক্ষেত্রে নতুন হবে। তো সূত্রপিটক, সূত্রপিটকে সূত্রর অর্থ মোটামুটি বোঝায় ওই বক্তৃতার মতন, বুদ্ধের যে মানে কথোপকথন বা সে তার সংকলন। তো সূত্রপিটকের মধ্যে, সূত্রপিটক 5খানা ডিভিশন আছে। তো 5টা ডিভিশন আছে, তার মধ্যে একটুখানি ভূমিকা হিসেবে বললে যে তোমাদের আগের ক্লাসে বলা হয়েছিল যে ত্রিপিটক কিভাবে সংকলন করা হয়েছিল, মানে পালি সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে বৌদ্ধ ধর্মের ইতিহাস। এই জন্য এই পেপারের এই জায়গাটাতে 100 নম্বরের মধ্যে হিস্ট্রি অফ বুদ্ধিজম এবং হিস্ট্রি অফ পালি লিটারেচার দুটোই আছে। তো ত্রিপিটকের সংকলন কিভাবে হয়েছিল না, প্রথম সঙ্গীতি যেটা বলা হয়, প্রথম সঙ্গীতি যেটা রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর সময়ে, সেই সময়েতে ওই একটু দাঁড়া একবার, মা মা আসতে বলা আসছে। আচ্ছা, তো প্রথম সঙ্গীতে কি হয়েছিল যে বুদ্ধের যে বিভিন্ন জনের কাছে যে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন সেগুলো সংকলন করা হয়েছিল। এবার সংকলন যখন করা হয়েছে সেটার এক এক রকম মেথোডোলজিতে সংকলন হয়েছে। যেমন বিনয় পিটকের ক্ষেত্রে আগের দিন ক্লাসে বলতে যেটা আমার মিস হয়ে গেছিল, যে ওই যে পারাজিকা পাচিত্তীয় সংঘাতিছে নৈসর্গিক পাচিত্তীয়, এই যে সংকলনগুলো করা হয়েছে ওটার বেসিস হচ্ছে যে গুরুতর যে অপরাধ সেখান থেকে লঘুতর অপরাধ হিসেবে। যেমন পারাজিকা অপরাধ মানে সেখানে সংঘ থেকে বহিষ্কার করা হবে একেবারে, তার কোনো ক্ষমা নেই। সংঘাতিশেষ ক্ষেত্রে তো এটা হয়তো সারা জীবন ধরেও মানে শাস্তি ভোগ করতে হবে, এরকম ইয়ে। নৈসর্গিক পাচিত্তীয়তে হচ্ছে যে যে জিনিসটা রাখা হয়েছে সেটাকে ফেরত দিতে হবে। প্রায়শ্চিত্তীয়তে শুধু হয়তো অপরাধ স্বীকার করতে হবে। তো এইভাবে সাজানো, তো ওটা একটা মেথোডোলজি। সূত্রপিটকের যে সংকলন হয়েছে সেখানে মেথোডোলজি হচ্ছে মোটামুটি মানে বাহ্যিকভাবে এক্সটার্নাল বিষয়ে, ওটা যেমন হচ্ছে তার একটা ইন্টারনাল বিষয়, একটা অপরাধের কতখানি গুরুত্ব সেই হিসেবে সূত্রপিটকের মোটামুটি ওই আকার আকৃতি হিসেবে সংকলন হয়েছে। এখন সূত্র মানে বোঝাচ্ছে বক্তৃতা। তো সূত্রপিটকের যে 5টা ভাগ, তার প্রথম ভাগ হচ্ছে দীর্ঘ নিকায়। নিকায় শব্দটা অনেক জায়গায় পাবে, নিকায় বলতে সংকলন বোঝায়, সংগ্রহ। দীর্ঘ নিকায় মানে যেগুলোই দীর্ঘ আকৃতির যে সূত্র আছে, দীর্ঘ আকৃতির যে বক্তৃতা, সেগুলো সংকলন করা হয়েছে দীর্ঘ নিকায়। তো দীর্ঘ নিকায়ের
মধ্যে আছে 34খানা সূত্র। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র। তার 6খানা অধ্যায় আছে। তো বেশ অনেকটা বড়, মানে এটা রিডিং পড়লে 3 ঘন্টা প্রায় লেগে যাবে হয়তো রিডিং পড়তে। তো এই রকম বড় বড় সূত্র আছে দীর্ঘ নিকায়। সেকেন্ড হচ্ছে মধ্যম নিকায়। তো নামেই বোঝা যাচ্ছে যে মধ্যম আকৃতির সূত্র আছে। এতে আছে 152টা সূত্র। তৃতীয় হচ্ছে সংযুক্ত নিকায়। এর পালি টার্মগুলো আমি বলছি না, এটা এমনি শুনতে হয়ে যাবে। এটা দীর্ঘ নিকায় বলা হয়, দীর্ঘ ইঘ। এটাকে মধ্যম নিকায় বলা হয়, এটা সংযুক্ত নিকায় বলা হয়। তো এগুলো মোটামুটি তোমরা যদি কেউ চাও যে কোনো বই পড়বে, সেক্ষেত্রে ওই বিনয়েন্দ্র চৌধুরীর বৌদ্ধ সাহিত্য বইটার কথা বলেছি, ওই বইটা থেকে পড়ে দেখতে পারো, একটু বেসিক আইডিয়া হবে। এখানে জাস্ট জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হচ্ছে। সংযুক্ত নিকায় তৃতীয়। আচ্ছা, মধ্যম নিকায়ে মধ্যম আকৃতির সূত্র আছে। সংযুক্ত নিকায়ে হচ্ছে পরস্পরের সঙ্গে সংযুক্ত, মানে বিষয়বস্তু বা কোনো টপিকের উপর সংযুক্ত সূত্রগুলোকে একটা একটা করে চ্যাপ্টারের মধ্যে রাখা হয়েছে। যেমন বুদ্ধের সময় কোশলের রাজা ছিলেন প্রসেনজিৎ, তো নাম শুনেছ অনেকে। তো প্রসেনজিৎকে যে যে উপদেশগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে সংকলন করা হয়েছে কৌশল সংযুক্ত। কৌশলের রাজা ছিলেন, তো কৌশল সংযুক্তের মধ্যেই কৌশল রাজ প্রসেনজিৎকে উপদিষ্ট সূত্রগুলো সব সংকলন করা হয়েছে। তো ওই যে এক পরস্পর সংযুক্ত জিনিসগুলো একটা গুচ্ছের আকারে রাখা হয়েছে, সেই জন্য একে সংযুক্ত নিকায় বলছে। এই ইংরাজি ট্রান্সলেশনটা মনে হয় বলে ক্লাস্টার সেইন, দ্য বুক অফ ক্লাস্টার সেইন, সেরকম একটা কিছু বলে, বা কিন্ডার সেইন মনে হয় বলে একটা কিছু। আচ্ছা, ফোর্থ হচ্ছে অঙ্গুত্তর নিকায় বলা হয়। এই টার্মটা বাংলায় ট্রান্সলেট করতে গেলে একটু কেমন শোনাবে। তো অঙ্গুত্তর এটা পালি শব্দ। এখানে হচ্ছে অঙ্গ প্লাস উত্তর, এই দুটো অঙ্গ প্লাস উত্তর, এই দুটো শব্দ নিয়ে এটা হচ্ছে। অঙ্গ মানে হচ্ছে পার্ট, আর উত্তর মানে হচ্ছে এখানে উত্তরণ বলা যেতে পারে। কি অঙ্গুত্তর নিকায়ের মধ্যে 11খানা চ্যাপ্টার আছে, 11 নিপাত বলা হয়। তো সেগুলোকে এক নিপাত, দুক নিপাত এরকম পালিতে আছে। তিক নিপাত নাম্বারগুলো মোটামুটি বাংলারই কাছাকাছি। চতুর্ক নিপাত, পঞ্চক নিপাত, ছক্ক নিপাত এরকম বলা হয়। এর মধ্যে কি হচ্ছে, এক নিপাতের মধ্যে যে সূত্রগুলো রাখা হয়েছে তার মধ্যে একটা জিনিসের বর্ণনা আছে। দুক নিপাতের মধ্যে দুটো জিনিসের বর্ণনা আছে, মানে যে সূত্রটা আছে। তিক নিপাতের মধ্যে 3টে আছে। যেমন দুক নিপাতের একটা সূত্র আছে, নামটা মনে পড়ছে না। এটাই বলছে যে বুদ্ধ বলছেন 2 জনের ঋণ কখনো পরিশোধ করা যায় না। কোন 2 জন? না মাতা এবং পিতা। এই যে দুটো বিষয়ের উল্লেখ করা হলো, এই সূত্রটাকে দুক নিপাতে রাখা হলো। তিক নিপাতে এরকম 3টে করে জিনিসের সূত্র আছে, চতুর্থ নিপাতে 4টে করে, একাদশ নিপাতে গিয়ে 11টা করে বিষয়ের বর্ণনা আছে। এই যে অঙ্গ, মানে একটা সূত্রের যে বক্তব্য, তার পার্টের যে উত্তরণ হচ্ছে, মানে এক নিপাতে একটা, দুক নিপাতে দুটো, তিন নিপাতে 3টে, এই গ্র্যাজুয়ালি সাজানো হয়েছে বলে এটাকে অঙ্গুত্তর নিকায় বলছে। এর ইংরাজি ট্রান্সলেটার মোস্ট প্রবাবলি বুক অফ গ্র্যাজুয়াল সেইং। আর লাস্ট হচ্ছে ক্ষুদ্রক নিকায়। নিকায় কথাটা এখানে লিখছি না। ক্ষুদ্র মানে বোঝাই যাচ্ছে, ক্ষুদ্র আকৃতি সূত্র আছে। তো আচ্ছা, এবার এইগুলো একটুখানি ডিটেলস বলি। এইটা প্রথমে বললাম কারণ এটা 5টা ভাগ, কোনটার কি অর্থ এটা বোঝাচ্ছে। দীর্ঘ আকৃতির সূত্র, মধ্যম আকৃতির সূত্র, সংযুক্ত, পরস্পর সংযুক্ত সূত্র, একটা একটা করে বিষয় উত্তরণ হচ্ছে এরকম সূত্র থাকে, আর ক্ষুদ্র আকৃতির সূত্র থাকে। এইভাবে 5খানা নিকায় হচ্ছে সূত্রপিটকে। এই 5টাকে কালেকটিভলি পঞ্চনিকায় বলা হয়। তো এখানে যেটা প্রশ্ন দেখাচ্ছিলাম, এখানে দেখো বলছে হোয়াট ইজ পঞ্চনিকায় অ্যান্ড রাইট নোট অন এনি ওয়ান নিকায়। হলো, তাহলে পঞ্চনিকায় কি? সূত্র পিটকের যে 5টি নিকায় আছে তাকে পঞ্চনিকায় বলে, এবং সেগুলোর নামটা উল্লেখ করা যায়।
বা কেন বলা হয় সেটুকু লেখা যেতে পারে যে দীর্ঘ আকৃতির 34টা সূত্র আছে বলে দীর্ঘ নিকায়, মধ্যম আকৃতির 152 সূত্র আছে বলে মধ্যম নিকায়, পরস্পর সংযুক্ত সূত্র আছে বলে সংযুক্ত নিকায়, গুরুতর নিকায় এবং ক্ষুদ্র নিকায়। এগুলো সংখ্যাও আছে সূত্রে, কিন্তু এগুলো মানে এডিশন ওয়াইজ চেঞ্জ হয়। যেমন পালি টেক্সট সোসাইটির এডিশনে হয়তো একটা সংখ্যা আছে, বার্মিস এডিশন যেটা আছে ইয়ের কি যেন ষষ্ঠ সঙ্গীতির সংস্করণ আছে, মানে থাইল্যান্ডের রাজ সংস্করণ আছে। তো ওই জন্য এই নাম্বারগুলো স্পেসিফিক নয়। তো প্রায় ওই 3000-এর মতন সূত্র আছে, অঙ্গুত্তর নিকায়েও প্রায় 3000 সূত্র আছে। আর ক্ষুদ্রক নিকায়ের মধ্যে কি হচ্ছে, ক্ষুদ্রক নিকায়ের মধ্যে 15খানা ছোট ছোট গ্রন্থ আছে। এইগুলো শেষের দিকে আমি ডিটেলসে বলবো। তার মধ্যে অল্পর মধ্যে বললে দীর্ঘ নিকায়ের 3খানা চ্যাপ্টার আছে। একটার নাম হচ্ছে শিলস্কন্ধ বর্গ, একটার নাম হচ্ছে মহাবর্গ, লাস্টের নাম হচ্ছে পাথিক বর্গ। এই নামগুলো আর আমি লিখছি না, এটা তোমাদের নোটের মধ্যে যেটুকু পেয়ে যাবে বা বিনঞ্জন চৌধুরীর বই থেকেও দেখতে পারো। তো এই জায়গাগুলো থেকে আবার তোমাদের পাঠ্য আছে, মানে একটা করে হয়তো সূত্র পাঠ্য আছে। যেমন দীর্ঘ নিকায়ে 3টে যে বর্গ আছে, 3টে থেকে তোমাদের সেকেন্ড পেপারের মানে সেকশন এ এর পরে সেকশন বি আছে, ওখানে দেখবে প্রোস কিছু টেক্সট আছে। তার মধ্যে ওই কি কি আছে, কূটদন্ত সূত্র, সিঙ্গালবার সূত্র আর মহাপরিনির্বাণ সূত্র, এই 3টে দীর্ঘ নিকায় থেকে পাঠ্য আছে। মধ্যম নিকায়ে 3খানা পার্ট আছে। এগুলোকে ওই মূলপন্যাস, মধ্যমপন্যাস আর উপরিপন্যাস বলা হয়। পন্যাস বা পঞ্যাস দুটো শব্দ, যেটা পালিতে অর্থ বোঝায় 50। তো মূল 50, মধ্যম 50 আর উপরি 50, মানে 50টা, এখানে 50টা, আর উপরি 50 মানে হচ্ছে 52টা, মানে 50-এর থেকে বেশি দুটো, তাহলে 50, 50, 52 হচ্ছে 152টা সূত্র আছে। সংযুক্ত নিকায় এরকম অনেকগুলো সংযুক্ত আছে, এটা আমার অ্যাকুরেট মনে পড়ছে না এখন। তো ওই ওরকম দেবতা সংযুক্ত, মাহারা সংযুক্ত, ভিক্ষুণী সংযুক্ত, গৌতমী সংযুক্ত, এরকম সব বিভিন্ন আছে। মোস্ট প্রবাবলি 64টা সংযুক্ত আছে। আমি অ্যাকুরেট, এটা ভুলও হতে পারে বলাটা। তো এরকম ইয়ে আছে। আর অঙ্গুত্তর নিকায়ে তো 11খানা নিপাত আছে, যেটা বললাম ওই এক নিপাত দুটো নিপাত করে। ক্ষুদ্র নিকায়ে কি আছে না 15খানা স্বতন্ত্র টেক্সট আছে। এইগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, এটা আমি সেপারেটলি আর একটু দেখাচ্ছি। 15খানা যে এ আছে, কেন দেখতে হবে তার কারণ হচ্ছে এইগুলো শর্ট নোটে আসে, প্রত্যেক বছরের প্রশ্নতে এই 15খানার মধ্যে মোটামুটি একটা বা দুটো তো থাকেই, কোনোভাবে 3টে বা 4টেও চলে এসেছে। তো ওইগুলো মোটামুটি মনে রাখতে হবে, এবং এইগুলো থেকে পাঠ্যও আছে, এই স্মলার যে টেক্সটগুলো থেকে। আচ্ছা, সংযুক্ত নিকায় থেকে তোমাদের পাঠ্য আছে ধর্মচক্র প্রবর্তন সূত্র। অঙ্গুত্তর নিকায় থেকে তোমাদের পাঠ্য আছে হাউ ওমেন ওয়ার অ্যাডমিটেড টু এ সংঘ বলে একটা পোর্শন আছে। আর ক্ষুদ্র নিকায়ে যেগুলো আছে সেগুলো এখন বলছি। এগুলো খাতায় লিখলে লিখতে পারো, না হলেও অসুবিধা নেই, যখন ওই জায়গাগুলো পড়ানো হবে এগেন সেগুলো রেফারেন্স দেয়া হবে। কিন্তু এমন যেন না হয় যে যখন পড়ো ওই জায়গাগুলো পড়ানো হচ্ছে তখন সেটা আকাশ থেকে পড়ার মতন হলো যে কোনোদিন শোনোনি। তো শোনার একটা যাতে কান তৈরি হয় সেই জন্য বলা। আচ্ছা, এবার ক্ষুদ্র কণিকায় যে 15খানা গ্রন্থ আছে সেটার প্রথম হচ্ছে ক্ষুদ্রক পাঠ। আচ্ছা, ক্ষুদ্রক পাঠের পালিটা হচ্ছে এইরকম হবে, ক্ষুদ্রক পাঠ। তো তোমরা লেখার ক্ষেত্রে মানে যখন বাংলায় লিখবে তখন বাংলা ভার্সানটাকেই ইউজ করবে। তোমাদের নোটেও বাংলা ভার্সন লেখা আছে। এই ক্ষুদ্রক পাঠও এখন পালিতে না লিখলেও হবে, এবং এগুলো মুখস্থ করতে একটু কঠিন হবে। আর তবুও মানে তোমাদের ধরো আজকে যে ক্লাসটা হবে, নেক্সট যে গ্রামার ক্লাস বা পরের দিনেও হয়তো একটু ইয়ে হবে ওয়ার্ড চেঞ্জে, সেখান থেকে আশা করি নিজেরা পালি থেকে বাংলা বা বাংলা থেকে পালি শব্দগুলো বুঝতে পারবে। তো
ধরো কোনো বিনয়েন্দ্র চৌধুরীর বই দেখলে বা রবীন্দ্র বিজয় বড়ুয়ার বই আছে, পালি সাহিত্যের ইতিহাস, আরও বেশ কয়েকটা বই আছে ছোটোখাটোর মধ্যে। তো সেগুলোতে হয়তো এই ক্ষুদ্রক পাঠ লেখা থাকবে, কিন্তু সেটা তোমরা বুঝতে পারো যে এটা ক্ষুদ্রক পাঠকেই বোঝাচ্ছে। ক্ষুদ্রক পাঠের মধ্যে 9খানা সূত্রের সংকলন আছে। এগুলো হচ্ছে কি কি বিষয়ে না, বৌদ্ধদের বিভিন্ন মন্ত্র আছে, যারা থেরবাদী বৌদ্ধ, যে মন্ত্রগুলো হচ্ছে বিভিন্ন কারণে মানে শান্তি সস্তায়ন এই জাতীয় পারপাসে পাঠ করা হয়, সেগুলোর সংকলন হচ্ছে 9টার ওই ক্ষুদ্রক পাঠ, মানে ক্ষুদ্র পাঠ এই অর্থে। তার মধ্যে প্রথম হচ্ছে ত্রিশরণ, যেটা ওই বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সেইটি। তারপরে এরকম ছোট ছোট সংকলন আছে যেগুলো হচ্ছে যারা নভিস হচ্ছে, মানে বৌদ্ধ সঙ্গে প্রথম সন্ন্যাসী হচ্ছে, তাদের সামনের বলা হয় একটা টার্ম। তো তাদের এগুলো কণ্ঠস্থ করানো হতো, যাতে তাদের ওই বিভিন্ন রিচুয়ালসে তারা এগুলো পাঠ করতে পারে। এর মধ্যে যেমন তিরকুড্ড সূত্র আছে। তিরকুড্ড সূত্র ওই বৌদ্ধদের শ্রাদ্ধতে পাঠ করা হয়। আর তারপর ওই মঙ্গল সূত্র আছে, কারোর বাড়ি হয়তো গৃহপ্রবেশ হচ্ছে বা কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে, বিয়ে, বা কেউ কিছু দোকান টোকান হয়তো নতুন করেছে, সেক্ষেত্রে যারা ইয়ে আছে তারা এগুলো পাঠ মানে বৌদ্ধ ভিক্ষুরা এসে পাঠ করে এবং অনুষ্ঠান হয়, কিন্তু পরিত্য পাঠ এরকম বলা হয়। এটা কি টার্ম আছে খেয়াল আসছে না। তো শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড এখানে হয়, এবং ভারতবর্ষে বা বাংলাদেশে যারা স্থবিরবাদী বৌদ্ধ আছে, উত্তরের বৌদ্ধ যারা, তারা এর মহাযানী বৌদ্ধ, তো তাদের মধ্যেই রিচুয়ালস থাকে ওই মন্ত্র ইত্যাদিগুলো পাঠ করে। তো 9টা সূত্র আছে ক্ষুদ্রক পাঠে। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, সংকোচের কিছু নেই। আর দ্বিতীয় হচ্ছে ধর্মপদ। ধর্মপদ হয়তো নাম শুনেছ, পালি হচ্ছে ধম্মপদ। ধর্মপদ হচ্ছে ওই ধর্মপদের 26খানা চ্যাপ্টার আছে। 26টা চ্যাপ্টারের মধ্যে মোস্ট প্রবলি 423টা শ্লোক আছে। ক্ষুদ্রক পাঠের মধ্যে তোমাদের পাঠ্য হচ্ছে মেত্তা সূত্র। ধর্মপদ পাঠ্য, ধর্মদের কিছু অংশ পাঠ্য আছে। 26টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের আছে 5টা চ্যাপ্টার। ওই দেখবি যমক বর্গ, অপ্রমাদ বর্গ, চিত্তবর্গ এরকম সিলেবাসে এতে লেখা আছে। তো ধর্মপদ হচ্ছে কি ওই একটা একটা করে শ্লোকের সংকলন। যেমন চাণক্যের মানে বেশ ভালো ভালো কথাগুলো আছে, সেগুলো সংকলন চাণক্য শ্লোক বলা হয়, সেই রকম বুদ্ধের বিভিন্ন উপদেশের সংকলন হচ্ছে ধর্মপদ। 423টা শ্লোক আছে। এগুলো থেকে শর্ট যে 10 নাম্বার কোশ্চেন থাকে ওরকম দেয়, ধর্মপদ বা ক্ষুদ্রক পাঠ ইত্যাদি। থার্ড হচ্ছে উদান। উদান মানে বোঝায় যে একটা মানে ভাবময় উক্তি, যে কোনো একটা কিছু ঘটনার সাপেক্ষে বুদ্ধের একটা যে ইয়ে হয়েছে, কোনো কি বলবো, যে একটা উচ্ছ্বাস প্রকাশ করে কোনো কিছু বলা। তো উদানের মধ্যে 80খানা উদান আছে। মোস্ট প্রবাবলি এটা 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টারের মধ্যে 80টা, মোটামুটি 10টা 10টা করে আছে প্রতি চ্যাপ্টারে। ওরকম 10টা মোটামুটি শ্লোক আছে, এবং তার কোন প্রসঙ্গটাকে বলা হয়েছে তার এরকম উল্লেখ আছে। যেমন এটা তো অনেক বড় গল্প হয়ে যাবে, যাই হোক। তো একটা ঘটনা আছে, এই সুপ্রভাষা বলে একজন ইয়ে মানে মহিলা, তিনি 7 বছর ধরে গর্ভবতী হয়ে গেছেন। এরকম অদ্ভুত একটা ইয়ে গল্প আছে। এবং তিনি তার মানে প্রসব বেদনা উঠেছে, তখন তিনি তার স্বামীকে বুদ্ধের কাছে পাঠিয়েছেন যে এরকম এনাকে আশীর্বাদ করতে বলতে, যে তাতে তার কষ্ট লাঘব হয়। তখন বুদ্ধ আশীর্বাদ করেছেন যে ঠিক আছে, তার যে গর্ভিণী এবং তার যে গর্ভস্থ শিশু উভয়ের কল্যাণ। তো তার স্বামী যখন বাড়ি এসেছেন, দেখেন তার সন্তান জন্মগ্রহণ করেছে।
তার খুব আনন্দ হয়েছে, তখন বুদ্ধ প্রমুখ যারা তার শিষ্য তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে পরের দিন। তো তখন বুদ্ধের একজন শিষ্য ছিলেন সারিপুত্র, তিনি ওই একে মানে যে রমণী তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার এরকম সন্তান আরো চাই? তো তখন সে বলছে যে আমার একটা কেন, আমার 7টা চাই। তো তখন সেটা শুনে মুগ্ধ যে মানে তিনি সন্ন্যাসী স্বর্গত্যাগী, তার নির্মোহ সবেতে, তার তখন একটা দেখে বা শুনে কৌতুক হয়েছে যে এরকম 7 বছর ধরে এরকম যন্ত্রণা ভোগ করে সন্তান হয়েছে, তো সেটা দেখেই সব ভুলে গেছে যে এরকম আরো আমি 7টা সন্তান চাই। তো সেইটা শুনে উনি তখন যে পালিতে এতে আছে যে অসাতং সাত রূপেণ ইয়ে পিয়ং দুঃখং সুখস্য রূপেণ পামত্তম দিবর্ততি, এরকম একটা উচ্চারণ করছে। ওটা বাংলা করলে বোঝা যায় যে যেটা প্রিয় নয় সেটাকে যে অপ্রিয় ভাবে, যেটা সুখ নয় সে মানে যেটা দুঃখ স্বরূপ সেটাকে যে সুখ বলে ভাবে, সেটাই তার বিনাশ করে, এরকম একটা অর্থ। তো এইরকম মানে একটা কনটেক্সট উল্লেখ করে তারপরে যে শ্লোক আছে সেটা উল্লেখ করা আছে, এটা হচ্ছে উদাহরণ। এগুলো কিন্তু 10 নম্বরের নোট থাকে, এই জন্য আমি হালকা করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, যাতে তোমরা যখন পড়বে তখন একটা বেসিক আইডিয়া থাকে। এবারে ফোর্থ হচ্ছে ইতিবৃত্ত। বুত্ত হচ্ছে বাংলা যে উক্ত হয়, উক্ত শব্দটা পালিতে বুত্ত হয়। উত্ত উত্ত অ্যান্ড বুত্ত দুখানা ফরমেশন, কয়তটা তয়ত হলো আর এখানে একটা একটা ব জুড়ে যায় অনেক সময়। তো ইতি উক্ত মানে এইটা বলা হয়েছে এই রকম ভাবে এই এখানে সূত্রগুলো আছে। এখানে মোস্ট প্রবাবলি 113টা সূত্র আছে, এটা আমি অ্যাকুরেট বলতে পারছি না। আর চ্যাপ্টারাইজেশন মনে হয় 3টে, এটা তোমরা পড়বে যখন একটু মিলিয়ে নিও, ডাউট আছে। আর তো ওখানে কি আছে, উত্তং হেতং ভগবতা উত্তং সম্মা সম্বুদ্ধে না, এরকম ভাবে উক্তিগুলো শুরু হচ্ছে যে এই রকম ভগবান বুদ্ধ বলেছেন ইতিউক্ত। এইরকম ভাবে যে সূত্রগুলো আছে স্পিচগুলো, সেগুলো সংকলন হচ্ছে ইতিবৃত্ত। যে ফোর্থ টেক্সট ক্ষুদ্রক পাঠে। ফিফথ টেক্সট হচ্ছে সূত্র নিপাত। সূত্র নিপাতে মোটামুটি 70খানার মতো সূত্র আছে এবং এটা 5টা বর্গে বিভক্ত। ওই নামগুলো হচ্ছে মহাবর্গ চূল্যবর্গ, প্রথম হচ্ছে উড়গ বর্গ, মহাবর্গ চূল্যবর্গ, ওদিকে অর্থক বর্গ এবং পারায়ণ বর্গ। উদান থেকে তোমাদের কিছু পাঠ্য নেই, ইতিবৃত্তকেরও পাঠ্য নেই। সূত্র নিপাত থেকে 4টা সূত্র পাঠ্য আছে, প্রব্রজা সূত্র, খড়গবিষাণ সূত্র এবং পারায়ণ বর্গের বস্তুগাথা আছে, আর একটা কিছু প্রধান সূত্র, 4টে সূত্র পাঠ্য আছে এবং সেখান থেকে কোশ্চেনও টুকটাক এসেছে। তো সূত্র নিপাত হচ্ছে ওই সূত্রের সংকলন, মোটামুটি 70টার মতো সূত্র আছে 5টা চ্যাপ্টারে। সিক্সথ এবং সেভেন্থ একসাথে বললে, সিক্সথে হচ্ছে থেরগাথা, বিমানবত্ত, আর ফিফথ হচ্ছে পেতবত্ত। আচ্ছা, আমি এটা লিখলাম পালিটা, এটা হচ্ছে বিমান বস্তু, আর এটা হচ্ছে প্রেত বস্তু। বস্তু শব্দটার মানে বস্তু বা পালি যে বস্তু হচ্ছে, সেটার অর্থ বোঝায় গল্প। এটা কিছু কিছু জায়গায় পাবে, এই যে এর আগে বলা সূত্র নিপাতের মধ্যে পারায়ণবর্গের বত্থুকাটা পাঠ্য আছে, ওইটা হচ্ছে গল্প ভাষা। তো গল্প কিসের গল্প? বিমান বিষয়ক গল্প এবং প্রেত বিষয়ক গল্প। তো বিমান শব্দটার পালিতে অর্থ হয়, পালিতে বেশ কিছু শব্দ তোমরা দেখবে যেটা বাংলায় প্রচলিত কিন্তু তার অর্থটা অন্যরকম। যেমন বিনয় শব্দটা দেখলে, বিনয়ের অর্থ হচ্ছে নিয়ম কানুন, কিন্তু বাংলায় বিনয় বললে আমরা বোঝাই যে বিনয় নম্রতা, যে পোলাইটনেস, সেটা। সূত্র বলতে সেখানে বোঝাচ্ছে উপদেশ, বাংলায় সূত্র বললে ওই মানে থ্রেড এরকম বোঝাচ্ছে, যেটা সুতো।
তো বিমান শব্দের পালিতে অর্থ বোঝায় যে দেবতাদের বাসগৃহ, মানে দেবতারা যেখানে থাকেন, তারা যদি প্রাসাদ বা যাই হোক যেটা আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এটাকে বিমান বলা হয়। প্রেত মানে তো যেটা প্রেত বোঝায়, মানে ভূত প্রেত, সেটা। বিমান বস্তু, প্রেত বস্তু হচ্ছে মানে দেবতাদের গল্প এবং প্রেতদের গল্প। এটার যেটা হচ্ছে যে কেউ হয়তো জগতে ভালো কর্ম করেছে, করে সে দেবতা হয়ে জন্মগ্রহণ করেছে, তো সে এসে তখন মর্তে এসে বলছে যে আমি এরকম ভালো কাজ করেছিলাম, সেই জন্য আমি এরকম স্বর্গে এরকম দেবতা হয়েছি, তো তোমরাও ভালো কাজ করো। আর প্রেত বস্তু হচ্ছে উল্টো, যে কেউ এত খারাপ কাজ করেছে, সেই জন্য প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পুনর্জন্ম হচ্ছে না, তো সে তখন মর্তে এসে বলছে দেখো আমি এরকম খারাপ করেছিলাম বলে আমার এই দুর্গতি হয়েছে। বিমান বস্তু এবং প্রেত বস্তু হচ্ছে যে কর্মবাদ যে আছে বৌদ্ধদের, সেটার রিলেটেড, যে এইটা যদি করো তাহলে তোমার এই ভালো হবে, এইটা যদি করো তোমার খারাপ হবে, এবং সেটা ওই গল্পের আকারে সন্নিবেশিত হয়েছে। বিমান বস্তু এবং প্রেত বস্তুরও চ্যাপ্টারাইজেশন আছে, আর তার মধ্যে আমার অ্যাকুরেট নাম্বারগুলো মনে পড়ছে না, এটা মোটামুটি নোট থেকে দেখে নিতে পারো বা বীরেন্দ্র চৌধুরীর বই থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে 8th এবং 9th একসাথে বললে, একটা হচ্ছে থেরগাথা আর একটা হচ্ছে থেরিগাথা। গাথা মানে হচ্ছে পোয়েট্রি বোঝায়, ওই যে আমাদের জাতীয় সঙ্গীতে আছে গা হে তব জয় গাথা, তো জয় গাথা অর্থ পদ্য বা পোয়েট্রি বোঝাচ্ছে। গাথার মোটামুটি হচ্ছে শ্লোক, যেটা আমরা বলি সেটাই হচ্ছে পালিতে গাথা বলা হয়, পালিতে শ্লোক শব্দটা প্রয়োগ হয়। তো শ্লোক কাদের শ্লোক? থেরো এবং থেরিদের। থেরো শব্দটা হচ্ছে বাংলায় হবে স্থবির, স্থবির। স্থবির মানে বৃদ্ধ বোঝায়। তো পালিতে মানে যারা বৃদ্ধ, যে ভিক্ষু যারা, তাদেরকে স্থবির বলা হয়, মানে থেরো বলা হয় পালিতে। বয়স্ক অর্থে যারা অভিজ্ঞ, অভিজ্ঞ ভিক্ষুদের থেরো বলা হয়। এবার তাদের গাথা, মানে তারা, তাদের যে উপলব্ধি বা তাদের যে উপদেশ, সেটার সংকলন হচ্ছে থেরগাথা। আর থেরি মানে তার স্থবিরই হবে, মানে ভিক্ষুণী, অভিজ্ঞ ভিক্ষুণী, বয়স্ক ভিক্ষুণী, তাদের যে উপলব্ধি সেটা হচ্ছে থেরিগাথা। তো এর মধ্যে মানে ভিক্ষু এবং মানে অভিজ্ঞ ভিক্ষু ভিক্ষুণী, তাদের যে উপলব্ধিগুলো সংকলন আছে, তো এগুলো সংকলন করা হয়েছে ওই অঙ্গুত্তর নিকায়টা যেমনভাবে দেখলে ওই রকম স্টাইলে, মানে তবে ওটা না, মানে এর মধ্যে ধরো একনিপাত, দুকনিপাত এরকম করে চ্যাপ্টারাইজেশন আছে। একনিপাতের মধ্যে একটা করে শ্লোক আছে, মানে যে ভিক্ষু বা ভিক্ষুণী একটা শ্লোক বলেছে তার একটা শ্লোকের সংকলন, মানে ওই চ্যাপ্টারের মধ্যে আছে। দুকনিপাতে দুটো করে, তিকনিপাতে তিনটে করে, এইভাবে নাম্বারগুলো বাড়ছে। এবং থেরগাথায় সম্ভবত মনে হয় ৫০ নিপাত আছে, মানে ৫০ বা তার উপরে শ্লোকের সংকলন আছে। আর এখান থেকে তোমাদের পাঠ্য আছে, থেরগাথা থেকে ৩ জনের পাঠ্য আছে, ওই শিলভ থেরো, কচ্চায়ন থেরো আর তালকুট থেরো। থেরিগাথা থেকে ৩ জনের পাঠ্য আছে, সেটা হচ্ছে কিসাগতমী থেরি, অম্বপালি থেরি আর শুভাজীবাগম্বনিকা থেরি। তো এগুলোর মধ্যে অম্বপালি মানে আম্রপালি, আম্রপালির নাম হয়তো শুনেছো কেউ কেউ। আর কৃষা গৌতমী হচ্ছে কৃষা গৌতমী, এর গল্পটা আশা করি সবাই শুনেছো, ওই যেটা আছে, মানে একজন রমণীর সন্তান মারা গিয়েছিল, তো সেই সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে এসেছেন যে তার প্রাণ ফিরিয়ে দিতে। তখন বুদ্ধ বলছেন যে তুমি এমন একটা গৃহ থেকে এক মুঠো সর্ষে আনো যেখানে কোনো মৃত্যু প্রবেশ করেনি। উনি ওই চারিদিক ঘুরে দেখছেন যে না, সব ঘরেতেই তো মৃত্যু প্রবেশ করে। তখন ওনার উপলব্ধি হচ্ছে এটা ইউনিভার্সাল জিনিস, এবং মৃত্যু একটা সর্বত্রই আছে, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। তখন তিনি ওই যে সন্তানের দাহ কার্য শেষ করে বুদ্ধের কাছে এসে যে ভিক্ষুণীর সঙ্গে যোগ দিলেন। ওই কৃষা গৌতমী তার আছে, এবং আম্রপালি, সুভাষী ইত্যাদি তাদের।
তো এর মধ্যে থেরিগাথা যে আছে, থেরোগাথা এবং থেরিগাথার দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে পালির মধ্যে এই দুটো গ্রন্থতে প্রচুর পোয়েটিক্যাল যে কম্পোজিশন আছে, মানে অনেক ভ্যারাইটি অফ ছন্দর প্রয়োগ আছে, বিভিন্ন অলংকারের প্রয়োগ আছে। এবং থেরিগাথার মধ্যে স্পেসিফিক, যেহেতু নারীদের উপলব্ধির কথা, এটা প্রাচীন ভারতের যে নারীদের অবস্থান কেমন ছিল, তাদের জীবনচর্যা, তাদের সামাজিক অবস্থান, এর অনেক কিছু তথ্য এখান থেকে পাওয়া যায়। মানে তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা থেকে শুরু করে তার সংকলন এখানে পাওয়া যায়। এই জন্য এটা ওই হিস্ট্রির দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় যখন বৌদ্ধ বিষয়ক চর্চা করা হয়, থেরিগাথার কথা অনেক ক্ষেত্রে উঠে আসে। আচ্ছা, 8-9 গেল। এরপরে হচ্ছে বিখ্যাত জিনিস, যেটা প্রায় সবাই নাম শুনেছো, সেটা হচ্ছে জাতক। জাতক কি, কারোর কোনো ধারণা আছে তোমাদের মধ্যে? বলতে পারো। বুদ্ধের যে গল্পগুলো সেগুলো নিয়ে। হুম। জাতক হচ্ছে, বুদ্ধের যে পুনর্জন্মবাদে হ্যাঁ, বুদ্ধের যে পূর্ব পূর্ব জন্মের যে কাহিনী, সেগুলো হচ্ছে জাতক। বেসিক্যালি বৌদ্ধ ধর্মে মনে করা হয় যে বুদ্ধ আমাদেরই মতন মানুষ। তিনি মানে ঈশ্বর নন, কিন্তু তিনি সাধনার মাধ্যমে ওই জায়গাতে পৌঁছেছেন। এবং সেটা একবারে হয়নি, তিনি বহু জন্ম তপস্যা করে একটু একটু করে যে পুণ্য অর্জন করে শেষ যে জন্ম, যেটা সিদ্ধার্থ শুদ্ধোধনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্মে এসে তিনি নির্বাণ লাভ করলেন। তার পূর্ব পূর্ব জন্মের যে তিনি সাধনা করেছিলেন, যে জ্ঞান উপলব্ধি ইত্যাদি করেছিলেন, সেগুলোর কাহিনী হচ্ছে মোটামুটি জাতক। তো প্রায় 500-র মতন জাতক আছে। তোমরা জাতকের হয়তো অনেকে বই পড়েছো, সেগুলোই ক্ষুদ্র ক্ষুদ্র সংকলন, সিলেক্টেড কিছু জাতক আছে, কিন্তু অ্যাকচুয়াল জাতকের যে টেক্সট আছে সেটা ওই 500-র মতন জাতক আছে। আর জাতকের প্রসঙ্গে বললে, জাতকেরও হচ্ছে এই অঙ্গুত্তর নিকায়ে থেরোগাথা থেরিগাথা টাইপের ভাবে জাতক গ্রন্থটাকে বিন্যস্ত করা হয়েছে। মানে ওই একনিপাত দুকনিপাত করে আছে। মানে যে জাতকে একটা শ্লোক আছে সেটা একনিপাতে, যেটা দুটো আছে সেটা দুকনিপাতে, তিনটে থাকবে তিকনিপাতে, এরকমভাবে সাজানো আছে। আর আরেকটা হচ্ছে জাতকের প্রসঙ্গে আরেকটা জিনিস মোটামুটি খেয়াল রাখতে হবে, জাতকের 5টা করে পার্ট হয়। জাস্ট আমি হালকা করে বলছি, 5টা পার্ট বলতে প্রথমে হচ্ছে যে বলা হয় পালি, মানে প্রত্যুৎপন্ন বস্তু বলা হয়। টার্মগুলো তোমাদের অত খটোমটো আপাতত মনে রাখতে হবে না, কিন্তু বিষয় হচ্ছে যে কোনো একটা কোনো ঘটনা হলো, সেইটার সাপেক্ষে বুদ্ধ হয়তো তার শিষ্যদের একটা গল্প বলা শুরু করলেন। এবার বুদ্ধের সময়ে যে ঘটনাটা হয়েছে, আমি স্পেসিফিক এক্সাম্পল দিতে পারছি না। যেমন চুল্লপন্থক জাতক আছে, সেখানে বলছে যে একজন কেউ একটা মানে খুব অতি দ্রুত বিশাল বড় বণিক হয়ে গেছিল। তো সেটা একজন বুদ্ধের কোনো শিষ্য এসে বলছেন যে জানেন এরকম অমুক ছিল, সে খুব বড় এরকম সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে। সেখানে তো বণিক বলা হতো। তো তখন সেই ঘটনা শুনে বুদ্ধ বলছেন যে এই জন্মে যেমন সে এরকম বড় বণিক হয়েছে, পূর্বজন্মেও সে এরকম বড় বণিক হয়েছে বলে সেই গল্প শুরু করছে। এখন বুদ্ধের সমকালে যে কনটেক্সট যেটা আলোচনা করা হচ্ছে, যে ঘটনাটা, সেটাকে বলা হচ্ছে প্রত্যুৎপন্ন বস্তু। প্রত্যুৎপন্ন মানে বর্তমান বোঝায়। তোমরা একটা শব্দ হয়তো শুনেছো, প্রত্যুৎপন্ন মতিত্ব, খুব খটোমটো শব্দ। তো প্রত্যুৎপন্ন মানে হচ্ছে বর্তমান, প্রেজেন্ট। আর মতি মানে হচ্ছে বুদ্ধি, মানে যার একদম ইনস্ট্যান্ট বুদ্ধি আছে। স্ট্রিট স্মার্ট টাইপের একটা শব্দ প্রয়োগ করা হয় না, যে যে কোনো সময় ইনস্ট্যান্ট একটা সলিউশন বের করে ফেলতে হবে, সেই রকম বুদ্ধি। মানে যা প্রেজেন্ট, মানে বুদ্ধি একদম প্রেজেন্ট হয়ে আছে, বেশি ক্যালকুলেশন করে কোনো কিছু সলিউশন বের করতে হবে। তো মানে বর্তমানের গল্প। এবং ওই বস্তু যে শব্দটা বলছেন, বস্তু, বস্তু বলতে পালিতে যে গল্প বোঝায়, বর্তমানের গল্প। এবং অতীতের যে পূর্বজন্মের গল্প, সেটাকে অতীত বস্তু বলা হয়। দুটো হলো। 3 নাম্বার হচ্ছে গাথা। গাথা মানে শ্লোক বোঝায়, মানে মেন যে উপদেশ ওই গল্পের সাপেক্ষে।
থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে বেইয়াকরণও বলা হয় পালিতে, মানে এক্সপ্লেনেশন, যে উপদেশটা দেওয়া হলো তার এক্সপ্লেনেশন। এবং লাস্টে বলা হয় সমাবধান। সমাবধান হচ্ছে ওই অতীতের যে গল্প, সেখানে যে চরিত্রগুলো ছিল, এবং বর্তমানে মানে বুদ্ধের সময়ে যে চরিত্রগুলোর কথা বলা হচ্ছে, সেটা বুদ্ধই রিলেট করে দিচ্ছেন যে এ ছিল ওইটা আগের জন্মে, ও ছিল ওইটা, আমি ছিলাম বোধিসত্ত্ব, এইরকম। তো এই এই হলো জাতকের 5টা পার্ট। আর জাতকের মধ্যে তোমাদের দুটো জাতক পাঠ্য আছে, দশরথ জাতক এবং শিবী জাতক। আচ্ছা, এরপরে একাদশ হচ্ছে নির্দেশ। নির্দেশ হচ্ছে স্বতন্ত্র কিছু টপিক নেই নির্দেশের মধ্যে। এই যে আগে 5 নাম্বার তোমরা সূত্র নিপাত দেখলে, সূত্র নিপাতের লাস্ট যে দুটো চ্যাপ্টার আছে, ওই মানে 4th চ্যাপ্টার অ্যান্ড 5th চ্যাপ্টার, এটা অষ্টক বর্গ বলা হয়, এটাকে পারায়ণ বর্গ বলা হয়। এই দুটো বর্গ এবং চ্যাপ্টার 1-এর খড়গবিষণ সূত্র একটি আছে, এইগুলোর এক্সপ্লানেশন, মানে এগুলোর ব্যাখ্যা, এই তিনটে। তো এই তিনটের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে নির্দেশ বলা হয়। এই তো এর মধ্যে খুব বেশি নতুনতা নেই, এবং বলা এটা বুদ্ধেরই শিষ্য সারিপুত্র এটা রচনা করেছিলেন। আর ওর কিছু এর স্পেসিফিক ফিচার্স ওই নোটের মধ্যে লেখা আছে, সেটা মোটামুটি দেখে নিলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বাদশ গ্রন্থ হচ্ছে প্রতিসংবিদা মার্গ। এটা ভীষণ কঠিন শব্দ। আচ্ছা, প্রতিসংবিদা, এটা একটা পালি, মানে পালিতে পটিসংবিদা হয়, এটা বাংলা করলে প্রতিসংবিদা হবে। এটা বাংলাও না, এটা মানে সংস্কৃত, টিপিক্যাল সংস্কৃত ওয়ার্ড বলা চলে। তো প্রতিসংবিদা শব্দটার মোটামুটি মিনিং হচ্ছে জ্ঞান, আর মার্গ মানে রাস্তা, তাহলে জ্ঞান লাভের রাস্তা, এটা হলো এর মোটামুটি অর্থ। প্রতিসংবিদা মার্গের মধ্যে এরকম 4টে চ্যাপ্টার আছে, তার মধ্যে মানে বুদ্ধিস্ট পার্সপেক্টিভে যে নলেজ বললে যা বোঝায়, বুদ্ধিস্ট ফিলোসফিক্যাল বা বৌদ্ধ ধর্ম সাধনার যেসব বিষয় আছে, সেগুলোর ওপরে বিষয়বস্তুর বর্ণনা আছে প্রতিসংবিদা মার্গ গ্রন্থে। এখান থেকে তোমাদের কিছু পাঠ্য নেই। 13th হচ্ছে অপদান। অপদান শব্দটার মানে কাছাকাছি বাংলায় পটাকে যদি ব করে দেওয়া হয়, তাহলে এটা হবে অবদান। অবদান মানে কি বোঝায়? মানে কারোর কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন বা তার কৃতিত্ব ইত্যাদি বোঝায়। তো অপদানের মধ্যে হচ্ছে যে ভিক্ষু ভিক্ষুণী তাদের যে মানে বায়োগ্রাফি এর মধ্যে সংকলন আছে। তো তাদের যে কন্ট্রিবিউশন বা তাদের জীবনী, তাদের জীবনচর্যা ইত্যাদি, এই বিষয়ে হচ্ছে অপদান। এবং অপদান একখানা পুরো স্পেসিফিক টার্ম হিসেবে বলা হয়। যেমন বলা হলো সারিপুত্র অবদান, ঈশ্বরী অপদান, মানে সারিপুত্রের মোটামুটি জীবনী বা তার কন্ট্রিবিউশন এরকম। তো এরকম ওই কৃষা গৌতমী অপদান ইত্যাদি সবই আছে, এদের জীবনী বা তাদের উপলব্ধি ইত্যাদি এর মধ্যে সংকলন আছে। এবং অবদানটা লেখার কারণ হচ্ছে পালি যেমন থেরবাদী বৌদ্ধদের সাহিত্যের ভাষা, সিমিলারলি বৌদ্ধদের তো অনেক শাখা ছিল। তোমরা মোটামুটিভাবে হীনযান এবং মহাযান নামটা শুনেছ, এছাড়াও আরও অনেক শাখা ছিল, যেমন ওই সর্বাষ্টিবাদ, মাধ্যমিক, যোগাচার, বিজ্ঞানবাদ ইত্যাদি নাম আছে। তো অন্যান্য বহু শাখার ক্ষেত্রে তারা সংস্কৃতে তাদের ধর্মগ্রন্থগুলোকে সংকলন করেছে। তো অবদানের ইকুইভ্যালেন্ট সংস্কৃত যে সাহিত্য আছে, সেগুলোকে অবদান বলা হয়। যেমন অবদান কল্পলতা, বোধিসত্ত্বাবদান কল্পলতা, তারপর অবদান সমুচ্চয়, এরকম সব গ্রন্থ আছে।
অশোকাবদান, শার্দুল কর্ণাবদান, এরকম সব আছে। শার্দুল কর্ণাবদান থেকে মনে হয় ইন্সপায়ার্ড হয়ে রবীন্দ্রনাথ চণ্ডালিকা লিখেছিলেন এইরকম। তো অবদান সমুচ্চয় থেকে মনে হয় ওই শ্রীমতীর উপাখ্যান নেওয়া হয়েছে, নটির পূজার যে আছে সেই গল্পগুলো নেওয়া হয়েছে এরকম। তো যাই হোক, ওই অবদান আছে, এবং মানে সংস্কৃত যেটা অবদান সাহিত্য বলা হয় তার সঙ্গে পালির অবদানের মিল আছে। তো অবদান 3টে পার্ট আছে: বুদ্ধ অবদান, প্রত্যেক বুদ্ধ অবদান, এবং থেরো অবদান, থেরি অবদান, 4টে পার্ট বলা যায়। বুদ্ধ অর্থে বুদ্ধদের জীবনী, প্রত্যেক বুদ্ধ হচ্ছে ওয়ান কাইন্ড অফ বুদ্ধ, তাদের জীবনী, আর থেরো অবদান হচ্ছে থেরো মানে যারা অভিজ্ঞ ভিক্ষু তাদের জীবনী, থেরি অবদান হচ্ছে অভিজ্ঞ যারা ভিক্ষুণী মানে এজেড ভিক্ষুণী তাদের জীবনী ইত্যাদি। এবং সেগুলোর মোটামুটি একটা চ্যাপ্টারাইজেশন আছে, আমি সেগুলো ডিটেলসে বলছি না। 14th হচ্ছে বুদ্ধ বংশ। বংশ শব্দটা পালিতে একটা ওয়ান কাইন্ড অফ বুক হিসেবে বোঝায়। সেটা সিমিলার হচ্ছে যেমন পুরাণগুলো আছে, পুরাণগুলো বেসিক্যালি মানে প্রাচীন যে সংকলন, মানে ইন্ডিয়ান হিস্ট্রি যদি বলা হয় তার একটা সংকলন, যদিও তার মধ্যে অনেক কিছু মিথ ঢুকে আসে, কিন্তু মোটামুটিভাবে ভারতীয় একটা সংকলন যেটা ইতিহাসমূলক। তো বুদ্ধিস্টদের ক্ষেত্রে এই বিশেষত ছবিরোধী বৌদ্ধদের যে ইতিহাস গ্রন্থ সেগুলো হচ্ছে এই বংশ সাহিত্য। এবং এর মধ্যে তোমরা মহাবংশ এবং দীপবংশ এই দুটো গ্রন্থের নাম শুনেছ, যে শিলাঙ্কর গ্রন্থ। তো ওখান থেকে অনেক রেফারেন্স পাওয়া যায়। দেবরাজ বৈতালিকের অডিওটা অফ করো, সাউন্ড আসছে। তো দীপবংশ এবং মহাবংশ যে আছে সেখানে থেকে তোমরা কিছু কিছু জায়গায় তো রেফারেন্স পেয়েছো হিস্ট্রি পড়তে গিয়ে। তো এরকম আরও অনেক গ্রন্থ আছে, ওই মহাবোধি বংশ, থুপবংশ, দাঠা বংশ, শাসন বংশ ইত্যাদি। তো তোমাদের একটা প্রশ্নও থাকে, রাইট এ নোট অ্যাবাউট বংশ লিটারেচার। এটা মোটামুটি ভালো প্রশ্ন, মাঝে মধ্যেই আসে। তো বংশ বলতে মোটামুটি হিস্ট্রি টাইপের বিষয় বোঝায়। তো বুদ্ধ বংশ হচ্ছে বুদ্ধদের হিস্ট্রি। এইখানে মানে গৌতম বুদ্ধ যিনি মানে শুদ্ধোধনের পুত্র ছিলেন, শাক্য বংশে জন্মগ্রহণ করেছে, সেই বুদ্ধ থেকে শুরু করে তার পূর্ববর্তী 24 জন বুদ্ধের জীবনী বা বিষয়ে সংকলন আছে। তো দেবরাজ বৈতালিক, তোমার অডিওটা অফ করো। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে, তারপরে অডিওটা অফ করে দেবে, কারণ বাড়ি থেকে বিভিন্ন সাউন্ড আসে। তো 24 জন বুদ্ধের এরকম সংকলন আছে। তো যেমন গৌতম বুদ্ধের প্রসঙ্গে, যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার পিতামাতা কে ছিলেন, তিনি যে সংসার ত্যাগ করলেন, তারপর ধর্মচক্র প্রবর্তন কীভাবে শিষ্য তৈরি হলো এবং তার পরিনির্মাণ কিভাবে হচ্ছে, এই সব বিষয়ের মোটামুটি সংকলন। এবং বুদ্ধবংশ পোয়েট্রিতে লেখা আছে। বুদ্ধবংশ, অপদান, প্রতিসংক্রামক নির্দেশ, এখানগুলো থেকে তোমাদের কিছু পাঠ্য নেই। এবং এরপরে 15 নম্বর গ্রন্থ হচ্ছে চর্যাপিটক। এর মধ্যেও তোমাদের কিছু পাঠ্য নেই। চর্যাপিটকের মধ্যে মোস্ট প্রবাবলি 35খানা চর্যার সংকলন আছে। চর্যা শব্দটার বাংলা হচ্ছে যে আচরণ, মোটামুটি বলা যেতে পারে। তো এর মধ্যে বেসিক্যালি এর আগে যে জাতকের মধ্যে যেমন দেখা যাচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী লেখা আছে, ওই রকমই কয়েকটা জাতকের যে কাহিনী সেটা এখানে পোয়েট্রিতে উল্লেখ আছে। যেমন ওই সুতোসম চর্যা, এরকম সুতোসম জাতক আছে। সুতোসম বলে একজন মানে বুদ্ধের কোনো পূর্বজন্মের কাহিনী সংকলন আছে, সেটাই ওই সুতোসম জাতক আছে এবং সুতোসম চর্যা আছে। এই আচ্ছা, জাতক এবং চর্যাপিটক প্রসঙ্গে আর একটা টার্ম এখানে আসে, সেটা আমি হালকা করে বলছি। সেটা হচ্ছে, তোমরা এই ওয়ার্ডটা হয়তো শুনেছ, পারমিতা।
এটা কেউ শুনেছো? অনেকের নাম হয় পারমিতা, এর মানে কারোর জানা আছে? প্রজ্ঞা প্রজ্ঞা পারমিতা নাম শুনেছো? পারমিতার অর্থ কি? যাই হোক, পারমিতা শব্দের এটা মোটামুটি পরম থেকে আসে। পরম মানে কি? কি মানে হাইয়েস্ট, মানে যেটা ফুলফিল হয়েছে এরকম মানে বোঝায়। পারমিতা শব্দটার অর্থ করা হয় যে পূর্ণতা। কিসের পূর্ণতা? না, একজন যদি বুদ্ধত্ব লাভ করে, বুদ্ধ হতে চায়, তাহলে তার কিছু কোয়ালিটিস লাগে। সেটা পালিতে 10টা কোয়ালিটির কথা বলা হয়। যেমন একটা এই যে নাম উঠলো যে প্রজ্ঞা পারমিতা, প্রজ্ঞা মানে জ্ঞান। জ্ঞানের পূর্ণতা অর্জন করলে তবে গিয়ে নির্বাণ লাভ সম্ভব। তো সেইটা প্রজ্ঞা পারমিতা। এরকম দান পারমিতা আছে, যে দানের মধ্যে পূর্ণতা প্রাপ্ত হতে হবে। তো শীল পারমিতা আছে, শীল মানে সদাচার। স্বচ্ছ পারমিতা আছে, এরকম 10খানি আছে। তো পারমিতা বলে, এবং পারমিতা শব্দটার পালি হচ্ছে পারমি বলা হয়। এই যে জাতকগুলো আমরা দেখছি বা চর্যাপিটকের যে 25টি গল্প আছে, তার মধ্যে কোনো না কোনো পারমিতা নিয়ে উল্লেখ আছে। যে কোনোটা হয়তো দানের কাহিনী আছে, কোনোটা হয়তো প্রজ্ঞার কাহিনী আছে, কোনোটা শীলের কাহিনী আছে। দানের কাহিনী বেশান্তর জাতক আছে। বেশান্তর জাতকে হচ্ছে মানে বেশান্তর বোধিসত্ত্বের নাম, বুদ্ধের পূর্বজন্মে। তিনি ইয়ে হচ্ছে যেমন ওই আমাদের যে হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্রের গল্প আছে না, যে তিনি সমস্ত কিছু রাজ্য সব দান করে দিয়েছিলেন, সেরকমই বেশান্তরের এতে ওরকম দান করেছিলেন। এবং বলা হয় যে উনি যখন ওরকম ভীষণ ইয়ে করছেন, মানে সমস্ত কিছু দান করছেন, নিজেকেও কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়ে সেই অর্থ দান করেছেন। তো এই মহাদান যখন দিয়েছিলেন তখন নাকি ভূমিকম্প হয়েছিল। এবং বেশান্তর জাতক হচ্ছে সবচেয়ে বড় জাতক। আই থিঙ্ক জাতক গ্রন্থের শেষ জাতক হচ্ছে বেশান্তর জাতক, মানে একটা পুরো উপন্যাসের মতন বিশাল আকার গল্প। তো ওখানে দান পারমিতার কথা বলা আছে। তো আর একটা হচ্ছে যেমন শিবী জাতক, তো আমাদের পাঠ্য আছে। শিবী জাতকের মধ্যে ওই উপনিষদ ইত্যাদিতে উশিনর বলে একজন রাজার গল্প আছে, যিনি ওই একটা পায়রায় উড়ে এসে ওনার কাছে স্মরণ নিয়েছে, তখন উনি ওনার শরীর থেকে মাংস কেটে ওই মানে একটা বাজ পাখি তাড়া করেছে একটা পায়রাকে। তো সেই পায়রা এসে স্মরণ নিয়েছে, তখন বাজ পাখি বলছে যে এ তো আমার শিকার, আপনি আমাকে আমার মানে আহার থেকে বঞ্চিত করতে পারেন। তখন উনি বলে তোমার মাংস খাদ্য নিয়ে প্রয়োজন, তাহলে আমি আমার শরীর থেকে মাংস দিই। তুই পায়রার সমান ওজনের মাংস নিজের শরীর থেকে কেটে দান করেছিলেন, এরকম উল্লেখ আছে। তো ও আচ্ছা, এইখানে শিবী জাতক কিন্তু গল্পটা ওরকম নেই। শিবী জাতকে সিমিলার ইয়ে, কিন্তু ওখানে বলছে যে দেবরাজ ইন্দ্র ওই ব্রাহ্মণের বেশে এসেছেন, মানে এনাকে পরখ করার জন্য এসে। তিনি অন্ধ ব্রাহ্মণ হয়ে এসেছেন, মানে 2 চোখই অন্ধ। এসে বলছেন যে আপনিও দেখতে পান, আপনি দেখতে পান, আপনার 2টো চোখ আছে, আমি একদমই দেখতে পারি না, আমার কোনো চোখ নেই। তাহলে আপনি এক কাজ করুন, আপনার একটা চোখ আমাকে দিন, তাহলে আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। এবং পালিতে খুব সুন্দর শ্লোকটা আছে, তোমাদের যেহেতু পাঠ্য আছে, মনে হয় 19 সালে 19-এ না 20-তে এসেছিল শিবী জাতক। তো ও এখন বলছে যে এক চক্ষু ময়ং হোমা চক্ষু মে দেহি আছি। বেশ সুন্দর কথা, যে আমরা দুজনেই এক চক্ষু হব। আপনার 2টো আছে, আমার একটাও নেই, তাহলে দুজনের একটা করে হলো, দুজনেই দেখতে পাবো। তো চক্ষু মে দেহি আছি, তো সেই চক্ষু আমাকে দান করুন একটা। তো এরকম উনি ওই চক্ষু দান করেছিলেন। পরে আবার উনি নিজের দৈব বলে চক্ষু ফিরে পেয়েছেন, এরকম গল্প আছে। তো তো এইখানে এই চর্যাপিটক এবং জাতকের মধ্যে এই যে কোয়ালিটিস গুলো আছে পারমিতা, সেগুলোর বিষয়ে কাহিনী সংকলন আছে। তাহলে এই গেল 15খানা গ্রন্থ। এবং তাহলে সূত্রপিটকের মধ্যে সূত্র অর্থাৎ বুদ্ধের যে স্পিচ যেগুলো আছে সেগুলো সংকলন আছে। তার মধ্যে 5টা ভাগে সংকলন হয়েছে: দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্র নিকায়। এর মধ্যে এই বিষয়বস্তুগুলো মোটামুটি আছে। আচ্ছা, এইবারে কোনো প্রশ্ন আছে এই টপিকে?
প্রশ্ন না থাকার অর্থ হলো হয় বুঝতে পারেনি না কেউ কিছু শোনেনি। যাই হোক, অবভিয়াসলি এটা নিয়ে ভাবনা চিন্তা করে প্রশ্ন উঠে আসে। আচ্ছা, এবার এখানে প্রশ্ন মানে এক্সামে কি লিখতে হয় সেই প্রসঙ্গে বলি। এখানে এই যে কোশ্চেন আছে, হোয়াট ইজ পঞ্চনিকায়, রাইট এ নোট অ্যাবাউট এনি ওয়ান নিকায়। কোনো একটা যে 5টা আছে তার মধ্যে একটা লিখতে বলেছে। তার মধ্যে দেখো 6 সালে এসেছে দীর্ঘ নিকায়, স্পেসিফিক বলে দিয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি দীর্ঘ নিকায়ের পরে এখানে আর একটা এক্সট্রা লেখা, এগুলো আসলে প্রশ্ন সব কিছু আসে না, কিন্তু তাও এগুলো লিখে রাখা আছে যদি কখনো কিছু আসে আইডিয়া করার জন্য। মধ্যম নিকায় 10-এ এসেছে, 6-এ এসেছে। সংযুক্ত নিকায় এসেছে 14-তে। আর অঙ্গুত্তর নিকায় কখনো আসেনি এখনো পর্যন্ত। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে ক্ষুদ্রক নিকায় থেকে প্রশ্ন আসেনি। এটা 1 স্টার মানে এটা গ্র্যাজুয়েশনের, আর ডবল স্টার হচ্ছে MA-তে এসেছে। WBCS 6-এ এসেছে ক্ষুদ্রক নিকায়ের ওপর প্রশ্ন। তো তাহলে 5টা নিকায় থেকে মোটামুটি এসেছে, মানে সুদূর অতীতে হলেও 20 বছর আগে হলেও হয়তো প্রশ্ন এসেছে। এখান থেকে এই 5টা প্রশ্ন হতে পারে। এবং আরেকটি প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে এইটা, আচ্ছা এগুলো তোমাদের এতটা করার দরকার নেই, এগুলো গ্র্যাজুয়েশন, এগুলো এত ডিটেলসে আসতো। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, মিউচুয়াল রিলেশন বিটুইন 4 নিকায়, সেটা কোথায় গেল নোটটা? মিউচুয়াল রিলেশন, কর্ণপদ, নিগাথা। আচ্ছা, ওটা লেখাই হয়নি। আচ্ছা, এখানটা থেকে যেটা বলার, তোমাদের তো দেখে মনে হতে পারে এতগুলো প্রশ্ন, তো ভয়ের কিছু নেই। তার কারণ হচ্ছে যে এখান থেকে মোটামুটি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে 5টা নিকায় আছে এবং স্পেসিফিক ক্ষুদ্রক নিকায় যে 15খানা গ্রন্থ আছে, ওগুলো মোটামুটি একখানা হালকা করে পড়ে নিতে পারো। নোটগুলো এগুলো তৈরি না করলেও হবে, বরং এই জায়গাটা যে মানে 5টা নিকায় আছে এবং ক্ষুদ্রক নিকায় যে 15খানা টেক্সট আছে, এইটা তোমরা এর মধ্যে রিডিং করে নেবে, হলো। আর যদি কেউ লেখা প্র্যাকটিস করতে চাও, তাহলে এই 15খানা যে টেক্সট আছে এর মধ্যে 2-3টে বা যে যটা পারো এগুলো পরবর্তী ক্লাসগুলোতে লিখে তৈরি করবে, কারণ এগুলো থেকে ওই 40 নাম্বার যে শর্ট নোট আসে সেগুলো আসে, এবং এটা 40-40ও পাওয়া যেতে পারে পুরো হুবহু যদি লিখতে পারো। তো এখান থেকে মেনলি এই 5টা নিকায় সম্পর্কে বেসিক ধারণাটা তৈরি করবে, একবার গল্পচ্ছলে পড়ে নেবে। আর 15খানা যে টেক্সট আছে সেগুলো পড়তে পারো। 15টা টেক্সটের যে শর্ট নোট আছে এটা আমি তোমাদের আজকেই দিয়ে দেবো। সেখান থেকে দেখবে সালের কোশ্চেন তো লেখা থাকবে, ওখান থেকে তোমাদের যেটা মনে হবে যে ইম্পর্টেন্ট সেটা পড়তে পারো। আমি এখনই বলছি না, কারণ তোমাদের পুরো এখন সাজেশান মতো বলে দিলে আর বাকিগুলো পড়বে না, তো একটা বেসিক নলেজের প্রয়োজন আছে। আর যদি তোমাদের কারো মনে হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমাদের দেয়া আছে, সেখান থেকে একটা শর্টিং করে নিতে পারো। 7-8 সালের প্রিভিয়াস দেখবে যে কি আসছে না আসছে, সেখান থেকে একখানা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তো এইখান থেকে বিষয়টা কি, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এই যে পোর্শন আছে যেটা সেকশন A সেকেন্ড পেপারে, এইখান থেকে 30 নম্বরের 2টো লিখতে হয়, এবং 30 নম্বরের 2টো থেকে সিলেবাসের মধ্যে ABCD 4খানা টপিকের মধ্যে থেকে আসে, এবং টপিক A এর মধ্যে আছে মানে ত্রিপিটক। তার মানে 1 বছর বিনয় পিটক, 1 বছর সূত্র পিটক, 1 বছর অভিধর্ম পিটক থেকে প্রশ্ন আসে। বিনয় পিটক থেকে যদি প্রশ্ন আসে, মোটামুটি একটাই প্রশ্ন আসে বিনয় পিটকের বিষয়বস্তু। অভিধর্ম পিটক থেকেও মোটামুটি অভিধর্ম পিটকের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন আসে। কিন্তু সূত্র পিটক থেকে যদি প্রশ্ন আসে, তাহলে ওটা হতে পারে কোনো একটা 5টা নিকায়ের একটা থেকে হয়তো লিখতে দিল। আর ওই আর একটা প্রশ্ন আসে মিউচুয়াল রিলেশন অফ ফার্স্ট 4 নিকায়, মানে দৃঢ় নিকায়
মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায়, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি। তো এইখান থেকে আমি বা আমরা, মানে যারা পালি স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন বা এমএতে কি করতাম, এই পোর্শনের লেখাগুলো বেশ বড় বড়, এবং যেহেতু এতগুলো করলে তার মধ্যে থেকে একটা আসবে, সেই জন্য আমরা এই পোর্শনটা জাস্ট পড়ে রাখতাম, যে যদি বাই চান্স এক্সামে এমন হয় যে এই পোর্শনের লেখাটা না লিখলেই নয়, তাহলে হয়তো কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতাম, না হলে এই জায়গার নোটগুলো তৈরিও করিনি। তো তার কারণ হচ্ছে এখানে তো আমার 4টে আসবে, 4টে অপশনের মধ্যে একটা প্রশ্ন সূত্রপিটক থেকে আসতে পারে। তো এটা মোটামুটি পড়ে রাখলে যদি মানে কমন এলো তো এলো, না এলে এই 3টে থেকে তো দুখানা পেয়েই যাবে, তো খুব একটা অসুবিধা নেই। তো এখান থেকে তোমরা তাহলে কি করবে না, মোটামুটিভাবে ওই 5টা নিকায় সম্পর্কে পড়বে, এখানেই নোটগুলো দেওয়া আছে, তার বাকি দেখবে আমি এক্সট্রাগুলো করবো না, ওই যেটুকু পড়বে সেটাই দেয়া। আর 15টা যে টেক্সট আছে সেগুলো থেকে মোটামুটি এক সপ্তাহে তো সবগুলো হবে না, কিন্তু এটা তোমাদের থাকবে যে বিগত ক্লাসগুলোতে তো নতুন নতুন জিনিস হয়তো হবে, কিন্তু ওই 15টা টেক্সটের মধ্যে মিনিমাম 7-8খানা তোমাদের তৈরি করে রাখতে হবে। তাহলে আশা করা যায় যে 40 নম্বরের যে 4খানা লিখতে হবে, তার মধ্যে প্রায় 2টো কমন পেয়ে যেতে পারো 7-8টা নোট তৈরি করলে, এবং ওখানে 20-র মধ্যে মিনিমাম 1500 তো পাবেই লিখতে পারলে। বোঝা গেল? আচ্ছা, আর কোনো রকম কিছু প্রশ্ন আছে? স্যার শর্ট নোট গুলোর কথা বললেন তো? 15টার মধ্যে মোটামুটি 7-8টা চেষ্টা করবে তৈরি করে রাখার। সামনের সপ্তাহের মধ্যে যদি তৈরি নাও হয়, পরবর্তী যতদিন পড়াশোনা করছে মোটামুটি যটা হয় 1-2টো করে শর্ট নোট করে রাখবে। আমি দেখিয়েও দিচ্ছি কীরকম আছে। তো তোমার একটা পরে আছে পেজ নাম্বার কত, অরিজিন অফ সঙ্গ, এই যে ধর্ম পিটক এরও আগে, এই যে থেরোগাথা, ছোট্ট লেখা, খুব বেশি বড় না, কিন্তু কম্প্যাক্ট লেখা আছে, পুরো ইনফরমেশনে ভরপুর। এখানে তোমরা কিছু অ্যাড করলে করতে পারো, আপাতত যেটা নোট দেওয়া হয়েছে সেটাই করো। পরবর্তীতে যখন প্র্যাকটিস করবে তখন বিনোদ চৌধুরী বই বা রবীন্দ্র বিজয়ের বই আছে বড়ুয়ার, ইংরাজিও বই আছে যদি কেউ পড়ো, নরমানের বই আছে পাল লিটারেচার, বা নুয়ারের বই আছে হ্যান্ডবুক অফ পাল লিটারেচার, সেখান থেকেও অনেকে ইনফরমেশান অ্যাড করলে করা যেতে পারে। কিন্তু প্রথম টার্গেট থাকবে যেটা নোট দেয়া আছে এটাকে ভালোভাবে তৈরি করা, এরকম ছোটোখাটো, খুব বেশি বড় না, এবং এইটা লিখলে মোটামুটি 10-এর মধ্যে 7-8 পেয়ে যাবে মিনিমাম, মানে পাবেই, এরকম আমি মানে অ্যাসিউরেন্স দিতে পারি। তো এই জায়গা থেকে আমি তোমাদের পিডিএফে দিয়ে দেব, তারপর বাড়িতে তৈরি করে নিতে পারো। ঠিক আছে তাহলে।